আমার গল্পপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি তোমাদের মজা দেওয়ার জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার বউ তার শ্বশুরের অনেক সম্মান আর সেবা করত। প্রতিদিন তার মাথায় মালিশ করে দিত। কিন্তু যখনই আমি অফিস থেকে ঘরে ফিরতাম, আমার স্ত্রী বাথরুমে চলে যেত। আমার তার ওপরে সন্দেহ হতো। একদিন যখন আমি অফিস থেকে তাড়াতাড়ি ঘরে চলে এলাম, যেটা দেখলাম সেটা দেখে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আমি আমার স্ত্রী মৌকে ভীষণ ভালোবাসতাম। আমি তার সমস্ত ঢং সহ্য করতাম, তার প্রত্যেকটা মনের ইচ্ছে পূরণ করতাম। কিন্তু সেদিন তাকে দেখে আমি অবাক হয়ে রইলাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার বউ মৌ এতটা ভুল কি করে করতে পারে। মৌ আমার বিয়ের রাতে আমাকে কথা দিয়েছিল যে সে আমার আর আমার পরিবারের সব সময় খেয়াল রাখবে। কিন্তু আমি কি করে বুঝবো যে মৌ এরকম কিছু করবে? আমার আজও মনে আছে আমার বিয়ের সেই দিন, যখন মৌকে আমি নিজের ঘরে এনেছিলাম। সে আমার ঘরে লাল বিয়ের জামা কাপড় পেয়ে বসেছিল। মৌকে এতটাই সুন্দর লাগছিল যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে সামনে বসে থাকা এত সুন্দর বউ আমার। এটা আমার সৌভাগ্য ছিল যে আমার স্ত্রী। আমি আর মৌ নিজের বিয়ের রাতে নিজের ঘরে বসেছিলাম। আমি আর মৌ হাজারটা কথা দিয়েছিলাম একে অপরকে, আর তার সাথে জীবনটা শুরু করেছিলাম। আমি মৌকে কথা দিয়েছিলাম যে আমি তাকে সব সময় খুশি রাখব। আর মৌকে বললাম যে সেও যেন আমাকে অভিযোগের সুযোগ না দেয়। আমি আমার স্ত্রীর সাথে আমার জীবনের সমস্ত কথা শেয়ার করতাম। আমি মৌকে বললাম যে আমার মায়ের ছোটবেলাতেই স্বর্গবাস হয়েছে। আমার বাবা এই জন্য বিয়ে করেননি যে সৎ মা আসার ফলে আমার আর আমার বোনের জীবন যেন বরবাদ না হয়ে যায়। এই জন্য আমার বাবা পুরো জীবন একা কাটিয়ে দিয়েছেন। আমি মৌকে বুঝিয়ে দিয়েছিলাম এইবার আমার বাবার আর এই ঘরের খেয়াল তাকেই রাখতে হবে, কেননা আমার বোনের বিয়ে আমার বিয়ের সাথে সাথেই হয়ে গিয়েছে। আমার বিয়ের আগে আমার বাবার খেয়াল আমার বোনই রাখত। মৌর হাতের মেহেদির রং এখনো হালকা হয়নি, আর তাতেই ওকে ঘরের সমস্ত কাজ দেখতে হতো। এমনিতে তো ঘরের মধ্যে অনেক চাকর ছিল, কিন্তু কাউকে তো চাকরদের মাথার উপরেও থাকতে হয়। মৌ বিয়ের কিছুদিন পরেই আমাদের বাড়ির সমস্ত দায়িত্ব সামলে নিয়েছিল। আমার জীবনে সে যেন কৃপা হয়ে এসেছিল। সে আমার অনেক খেয়াল রাখত। সব থেকে খুশির কথা হলো আমার বাবারও সে খেয়াল রাখত। আমার বাবা একজন বয়স্ক মানুষ ছিলেন। বাবা বেশিরভাগ সময় চার পেয়ে বিছানায় কাটিয়ে দিতেন। মৌ আমার ঘরটাকে এত সুন্দর করে সামলে নিয়েছিল যেন সে সবসময় এই বাড়িতেই থাকত। যখন কিনা আমাদের বিয়ের মাত্র 2 মাসই হয়েছিল, এত কম সময়ে মৌ আমাদের সবাইকে আপন করে নিয়েছিল। আমি আমার বাবার একমাত্র ছেলে ছিলাম। তার সমস্ত ব্যবসা আমি দেখতাম। বিয়ের পর বেশি সময় বাড়িতে থাকতে পারিনি, কেননা সমস্ত কাজ আমারই দায়িত্বে ছিল। আমার কাজে আমার সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। বাবাও অসুস্থতার কারণে কাজ থেকে ছুটি নিয়ে অনেক দিন আগেই বসে গিয়েছে। এই জন্য আমি বিয়ের পরে বেশিরভাগ সময় ঘরে থাকতে পারতাম না। বিয়ের পর সকালবেলা অফিস যেতাম আর বিকেল বেলা ঘরে আসতাম। আমি যখন অফিস থেকে ঘরে ফিরতাম, আমার স্ত্রী মৌ তখনও আমার ঘরের কাজে আর বাবার সেবায় লেগে থাকত। আমার বাড়িতে চাকর বাকরের অভাব ছিল না, কিন্তু সে সব সময় বলতো বাবার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই বোঝাপড়া করা উচিত না। যখন আমি এই জিনিসটা দেখতাম যে মৌ আমার ঘরের এত ভালোভাবে খেয়াল রাখছে, তখন আমি ভাবতাম যে আমি কত সৌভাগ্যবান যে আমি এত সুন্দর, বুদ্ধিমতী আর এত খেয়াল রাখা একজন স্ত্রী পেয়েছি। কেননা আমাদের বংশে আমি আমার চাচাতো ভাইয়ের বুদের তার বরের সাথে আলাদা করে ঘর বসাতে দেখেছি, আর তারা তাদের বাবাকেও একা ছেড়ে দিয়েছে। কিন্তু মৌ তো আমাদের ঘর পরিবারকে জুড়ে রেখেছিল। আমার বোন যখনই শ্বশুর বাড়িতে আসতো, মৌ আমার বোনের ততটাই খেয়াল রাখত যতটা আমার আর বাবার রাখত। আমার বোন যখন মৌকে বাবার খেয়াল রাখতে দেখল, সে আমাকে বলল, দাদা, আমি প্রায় শ্বশুর বাড়িতে বাবার জন্য চিন্তা করতাম, কিন্তু এখন যখন থেকে বৌদিকে তার খেয়াল রাখতে দেখেছি, এইবার আমার আর চিন্তা নেই। আমি তো নিজেই আমার বোনের থেকে এই কথাটি শুনেই ভীষণ খুশি হলাম। আর আমি নিজের বোনকে বললাম, মৌ থাকতে তোকে একদম চিন্তা করতে হবে না। ও বাবার ভীষণ ভালোভাবে খেয়াল রাখে। আমিও মৌর ভীষণ খেয়াল রাখতাম। তার কোনো জিনিসের আমি কখনো অভাব হতে দেইনি। আমি মৌকে ভীষণ ভালোবাসতে লেগেছিলাম।
1 মিনিটের জন্য তাকে দূরে রাখতে পারতাম না। যখন অফিস হতো তখন বারবার তাকে ফোন করতাম। একদিন বাবার শরীর হঠাৎ ভীষণ খারাপ হয়ে গেল। বাবা বলল যে তার পায়ে হঠাৎ ভীষণ ব্যথা হতে শুরু করেছে, কারণ সে এখন বেশিরভাগ সময় বিছানায় কাটায়। এজন্যই তার পায়ে ভীষণ ব্যথা শুরু হয়েছে। ডক্টর বলেছিল বাবার পায়ে মালিশ দরকার, তার একটু কাজ করা উচিত, যাতে তার পায়ে ভালোভাবে রক্ত চলাচল হতে পারে। ডাক্তার মালিশের সাথে সাথে কিছু ওষুধ বলে দিয়েছিলেন। ডাক্তার বলেছিলেন যে মালিশ করার সময় কোনো অবহেলা যেন না থাকে। আমি বাবার ওষুধপত্র মৌকে দিলাম। তাকে বললাম আমি তো অফিস থাকি, আর তাই সে যেন বাবার সম্পূর্ণ খেয়াল রাখে, আর প্রতিদিন কোনো না কোনো চাকরকে বলে নিজের সামনে তার পায়েতে যেন মালিশ করিয়ে নেয়। এই কথার উত্তরে মৌ যা বলল সেটা শুনে আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। সে বলল, তোমার বাবা মানে আমারও তো বাবা। আমি তার দায়িত্ব কোনো চাকরের উপর কি করে ছাড়তে পারি? বরং আমি নিজেই তার পায়ে মালিশ করে দেব। আমি তো এই কথায় ভীষণ খুশি হয়ে গেলাম। আমি মৌর কপালে চুমু দিলাম আর বললাম, আমাকে কখনো তুমি ছেড়ে দিত না, আমি তো ওকে ভীষণ ভালোবাসি। এখন মৌ রোজ সকালে আমার সাথেই উঠে, আমার জলখাবারের ব্যবস্থা করে আর আমাকে অফিস পাঠায়। মৌ রোজ বাবার পায়ে আর হাতে মালিশ করে দেয়, যাতে তার শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে হয় আর তার পায়ে যাতে ব্যথা না হয়। আমি যখন রোজা অফিস থেকে ঘরে আসি আর যখন বাবার সাথে তার ঘরে দেখা করতে যাই, তখন বাবা খুব খুশি হয়ে আমাকে বলে যে মৌ তার অনেক সেবা করে। তিনি তো মৌয়ের প্রশংসা পঞ্চমুখ, প্রশংসা দিয়ে যেন সেতু সেতু বন্ধন করতে চায়। আমার বাবা মৌকে অনেক আশীর্বাদ করে। আমি সৌভাগ্যবান ছিলাম যে মৌয়ের মতো একটি সুন্দরী আর ভালো বউ পেয়েছি। ব্যাস, আমাদের জীবনে শুধুমাত্র একটাই অভাব ছিল যে 1 বছর হয়ে গেছিল, কিন্তু তবুও আমাদের একটি বাচ্চা হয়নি। যখন আমরা ডাক্তারকে দেখালাম তখন ডাক্তার বলল আমার আর মৌর মধ্যে কোনো সমস্যা নেই। আমি চিন্তায় ছিলাম যে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না। যে কোনো মেয়ে যখন দেখে যে তার মা হতে দেরি হচ্ছে তখন সে চিন্তায় পড়ে যায়। কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে মৌ এই ব্যাপারে কেন কোনো চিন্তাই করছিল না। আমার মনে হয় যে বোধহয় মৌ বেশি ধৈর্যবর্তী মেয়ে, এজন্যই সে সহ্য করেছিল আর এজন্যই সে চিন্তাও করত না। অন্যান্য ব্যাপারের মতো মঞ্জুর এই কথাটাও আমায় তার প্রেমে পাগল করে তুলেছিল। মৌ সুন্দরী আর বুদ্ধিমতী হবার সাথে সাথে একজন ধৈর্যশীল মেয়েও ছিল। একদিন আমার শরীর খারাপ ছিল, আমি তাই সেদিন ছুটি নিয়েছিলাম। আমি ভাবলাম জীবনে একটু রেস্ট নেওয়াও দরকার। ওই দিন আমি বাড়িতেই ছিলাম। মৌ ঘরের সব কাজ গুছিয়ে নিয়েছিল। মৌ বাবার ঘরেই তাকে মালিশ করে দিত। আমি ঘরে বসে চায়ের সাথে খবরের কাগজ পড়ছিলাম। মৌ তখন আমায় বলল বাবার মালিশের সময় হয়ে গেছে, আমি তাই মালিশ করতে যাচ্ছি। আমি মৌকে বললাম যে না, আজকের সময়টা আমার সাথে কাটাও, কোনো চাকরকে বলে দাও বাবার মালিশ করতে। মৌ বলল সে নিজেই বাবার মালিশ করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি এসো। আমি মৌয়ের একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। সে বাবার ঘর থেকে আসার পর সাথে সাথে বাথরুমে চলে যেত। প্রথমে তো আমি ভাবতাম যে মাঝে মাঝে সে যায়, কিন্তু একবার নয় অনেকবার আমি এটা নোটিশ করেছিলাম যে নীলা এরকমটাই করতে থাকে, আর বারংবার সে সরে আসার পর বাথরুমে চলে যায়। আমি ভাবতাম যে কেনই বা তেল লাগানোর পর বারবার হাত ধোবার জন্য সে বাথরুমে চলে যায়। এটা একদিনের কথা না, বরং মৌ রোজই এরকম করত। আমার মনের মধ্যে একটা অদ্ভুত খেয়াল আসতে লাগলো। একদিন আমার বোন এসেছিল। আমার বোন আমাদের বাড়িতে কমই থাকতো, কিন্তু এখন সে 2-3 দিনের জন্য এসেছিল। আমার বোনও মৌয়ের এই ব্যাপারটা লক্ষ্য করেছিল যে বাবার ঘরে মালিশ করতে গিয়ে ঘরের বাইরে আসতে না আসতেই বাথরুমে ঢুকে যায় সে। আমার সন্দেহ যেন সত্যিতে বদলাতে শুরু করেছিল। আমার মাথার মধ্যে এই কথাটা বসে গিয়েছিল যে কিছু তো নিশ্চয়ই আছে। এই কথাটা আমার বোনও নোট করেছিল। এবার আমার এটাই জানতে বাকি ছিল যে আসলে আমার বৌমা আমার বাবার ঘরে কি এমন করে, কেননা এটা যদি একদিনের কথা হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। আমি একদিন মৌকে ফোনে কথা বলতে শুনলাম। তার কথা বলার ধরন অন্যরকম ছিল। মৌ বলছিল যে সে আসলে তার বাড়িতে কারোর সাথে কথা বলছিল না। আমি ভাবলাম পরের বার ইচ্ছাকৃতভাবে বলবো যে আমার সাথেও কথা বলিয়ে দাও।
ও এবারে ঘরে চলে এসেছে। যখন মৌ ফোনে কথা বলছিল তখন আমি তাকে বললাম, মৌ, আমাকেও তোমার বাড়ির লোকের সাথে কথা বলিয়ে দাও। তখন মৌ হঠাৎ করে চমকে গেল আর বলতে লাগলো, মায়ের ফোন তো কেটে গেছে, এরপরে যখন আসবে তখন কথা বলিয়ে দেব। আমার এই কথাটাতেও সন্দেহ হলো। আজকাল ওর প্রতিটা কথায় আমার সন্দেহ হয়। এবার আমি মৌর এই ফোনের ব্যাপারটা জানার জন্য উদ্বিগ্ন ছিলাম। একদিন আমি ইচ্ছা করে মৌকে বলে গেলাম যে রাতে অফিস থেকে দেরি করে আসব। কিন্তু এটা আমার আগে থেকেই ভাবনা চিন্তা করা প্ল্যান ছিল, যাতে আমি কিছুটা আগে আসতে পারি, যাতে মৌ জানতে না পারে আমি ঘরে এসে গেছি। আর আমি লুকিয়ে দেখব যে মৌ বাবার ঘরে আসলে কি করে। আমি মৌকে বললাম, আমি অফিস থেকে দেরি করে আসব। কিন্তু আমি সময়ের আগেই অফিস থেকে ঘরে চলে আসি। আমি আমার শোবার ঘরে গিয়ে দেখলাম সেখানে মৌ ছিল না। আমি বুঝে গিয়েছিলাম মৌ বাবার ঘরেই হবে। পা টিপে টিপে বাবার ঘরের দিকে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি ঠিক করছি নাকি ভুল। আমি আমার মনের ভেতর থেকে সন্দেহ বের করতে চাইছিলাম। আমার বাবা এত বছর বিয়ে ছাড়াই ছিল, তাই আমার সন্দেহ যে আমার স্ত্রী আমার বাবার সাথে। যখন আমি লুকিয়ে বাবার ঘরে দেখতে লাগলাম, আমি যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি অবাক ছিলাম যে যেমন আমি ভেবেছিলাম তেমন তো নয়। আমি লজ্জিত ছিলাম যে নিজের স্ত্রীকে কি ভেবে ফেলেছিলাম। আর আমি নিজের বাবাকেও সন্দেহ করলাম। আমি দেখলাম ও তো বাবার মাথায় মালিশ করছিল। আর এমন কিছুই নয় যা আমি ভেবেছিলাম। আমি এটা ভাবার আগে আমার একবার বোঝা উচিত ছিল যে মৌ একজন বিবাহিত মহিলা, আর সে ঘরের কাজকর্ম করায় ব্যস্ত থাকে। আমি যতটা খুশি ছিলাম এই জন্য যে আমার সন্দেহ ভুল বেরিয়েছে, ততটাই আমার নিজের উপর আফসোস ছিল। আমি নিজের বাবা আর নিজের স্ত্রীর উপর কি করে সন্দেহ করতে পারি। আমি নিজের চিন্তার জন্য লজ্জিত হয়ে যখন নিজের ঘরে বসেছিলাম, তখনই মৌ ঘরে চলে আসলো। মৌ আমাকে জিজ্ঞাসা করলো, তুমি চলে এসেছ? তখন আমি বললাম, হ্যাঁ, আমার আসার কথা তো ছিল দেরি করে, কিন্তু আমার শরীরটা ঠিক নেই, সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি। এই কথা সে যে জবাব দিল সেটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। মৌ বলল যে সে জানতো আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসব, কেননা সে অফিসে ফোন করেছিল। সেখান থেকেই জানতে পারে যে আমি বেরিয়ে পড়েছি। এবার তো আমার মাথার মধ্যে আবার ঘুরতে লাগলো যে কি জানি আজ মৌ আর আমার বাবা কিছু করে থাকতে পারে, কেননা মৌ তো জানতোই যে আমি ঘরে আসছি। আমি আজ যেটা দেখলাম সেটা স্বাভাবিক বলে মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল এখনো আমাকে সত্যিটা লুকানো হচ্ছে। আমি এবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ব্যাপারটার পেছনের সত্যিটা আমি জেনেই ছাড়ব। মৌ আর বাবা বন্ধ ঘরে কি এমন করে আর আমার থেকে লোকায়? আমার হৃদয় আর মাথা তো এবার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল। এবার তো আমি চাইছিলাম যেভাবেই হোক সত্যিটা আমায় জানতেই হবে। আমি ঠিক করে নিয়েছিলাম সত্যিটা থেকে আমি এবার পর্দা তুলেই ছাড়ব, যাতে অন্ততপক্ষে আমার হৃদয় শান্তি পায়। একদিন আমি মৌকে না বলেই তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছি। যখন আমি ঘরে এলাম তখন মৌ ঘরে ছিল না। আমি চাকরকে জিজ্ঞেস করলাম। সে বলল সে বাবার ঘরে আছে, আর আমি এই সুযোগটারই অপেক্ষা করছিলাম। মৌ যখনই মালিশের জন্য বাবার কাছে যাবে, আমিও দেখব যে সত্যিকারের কি হয় সেখানে। আমি নিজের বাবার ঘরের দিকে পা বাড়ালাম। আমি বাবার ঘরের দিকে যাচ্ছিলাম এটা ভেবে যে আমার মাথায় যে সন্দেহ আছে সেটা সত্যি না হয়ে যায়। আমি বাবার ঘরের দিকে গেলাম। আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ভাবতেও পারিনি যে মৌ এমন করতে পারে। যে মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, যার মাথায় নিজের ভালোবাসার মুকুট পরালাম, সে আমাকে এভাবে ধোঁকা দিল। আমার এমন মনে হচ্ছিল যেন আমি আর দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না। আমি দেখলাম বাবার ঘরে মৌ আর একটা ছেলে দাঁড়িয়েছিল, আর মৌ আমার বাবাকে দিয়ে কোনো কাগজে সাইন করাচ্ছিল। আমি তো এখানে নিজের সন্দেহ দূর করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি চিন্তার মধ্যে ফেঁসে গেলাম। আমি তো বুঝতেই পারছিলাম না যে হচ্ছেটা কি। মৌ কি করছে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা কে? শুধুমাত্র আমি এটাই দেখছিলাম যে আমার বাবা অজ্ঞান থাকা অবস্থায় কাগজে সাইন করছিল। আমি এই ব্যাপারটার পরোয়া করিনি। শুধুমাত্র ভয় এইটুকু ছিল যে এমন কিছু না ঘটে যার জন্য আমাকে ওর থেকে দূরে যেতে হয়। কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি, আমি ওর থেকে দূরে যেতে চাইতাম না।
যে ব্যাপারটার ভয় ছিল ঠিক সেটাই হলো। আমি মৌকে কিছু বলতে শুনলাম, যেটা আমাকে অর্ধেকটা মেরেই ফেলল। মৌ আর ওই ছেলেটি এই ব্যাপারটা জানতো না যে আমি দাঁড়িয়ে আছি সেখানে। মৌ ওই ছেলেটিকে বলল, তাড়াতাড়ি এই বুড়োটার সাইন নিয়ে নাও। আমি আমার সকল জিনিসপত্র বেঁধে নিয়েছি। আমার বর আসার আগেই আমাদের এখান থেকে বেরোতে হবে। আমি এখনো বুঝতে পারছি না যে আমার ঘরে এসব কি হচ্ছে। আমার মাথা ফেটে যাওয়ার আগেই আমি দৌড়ে গিয়ে মৌর কাঁধে হাত দিলাম, আর তার হাত দুটো ধরে জোরে নাড়িয়ে তাকে বললাম যে, মৌ, তুমি এটা কি করছো? আমি মৌকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? মৌ অদ্ভুতভাবে তাকিয়ে আমায় জিজ্ঞেস করলো, অফিস থেকে তুমি এত তাড়াতাড়ি কি করে চলে এলে? আমি মৌকে জিজ্ঞেস করলাম, আমি যা জিজ্ঞেস করছি আগে তার উত্তর দাও। মৌ আমার কথায় চুপ করেছিল। আমি মৌকে ছেড়ে ওই ছেলেটার কলার ধরলাম। মৌ আমাকে বারবার বলতে লাগলো যে ওকে ছেড়ে দাও। আমি ছেলেটিকে পুলিশের হুমকি দিতে লাগলাম আর বললাম যে, সত্যি বলো এখানে কি করতে এসেছো, না হলে পুলিশ দিয়ে ধরিয়ে দেব তোমায়। আমার এই কথায় ছেলেটা ভয়ে বলতে লাগলো যে সে মৌকে ভালোবাসে, আর মৌ ও তাকে খুব ভালোবাসে, আর তারা দুজন বিয়ের আগে থেকে একে অপরকে ভালোবাসত। মৌর পরিবার তার বিয়ে ওই ছেলেটির পরিবর্তে আমার সাথে জবরদস্তি করে দিয়েছিলেন। যখন মৌ জানতে পারল যে তার বিয়ে একটা বড়লোক বাড়ির ছেলের সাথে হতে যাচ্ছে, মৌ তার প্রেমিকের সাথে মিলে একটা প্ল্যান বানালো যে বিয়ের পর আমার সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা ঘর থেকে নিয়ে তারা পালিয়ে যাবে। কেননা তার প্রেমিক ভীষণ গরিব ছিল। সে আমাকে বিয়ে করে আমার সম্পত্তি লুটপাট করতে চেয়েছিল, আর এটাই এতদিন ওর প্ল্যান ছিল, যার জন্য মৌ আমাকে ধোঁকা দিল। সে একটা ধমক দিতেই মৌয়ের সমস্ত রহস্য খুলে দিল। এবার আমি বুঝতে পারলাম যে মৌ আমার বাবার ঘরে কেন যেতে চাইতো। সে জানতো যে আমার সমস্ত সম্পত্তি আমার বাবার নামে আছে। সে বাবার কাছে এই জন্য থাকতো যাতে সে সুযোগ পেয়ে তাকে অজ্ঞান করে তার সমস্ত সম্পত্তি আর কাগজে সই করাতে পারে। এবার আমি বুঝলাম যে মৌ কেন কোনো বাচ্চা হচ্ছিল না, আর কেন তার এই বিষয়ে কোনো চিন্তা ছিল না। মৌ চাইতো নিজের প্রেমিকের সাথে পালিয়ে যায় আর যেন তার সাথেই জীবন কাটায়। মৌ সম্পত্তি আর নিজের প্রেমিকের চক্করে নিজের সুন্দর সংসারকে খারাপ করে নিল। এবার আমি বুঝলাম যে মৌ কার সাথে ফোনে কথা বলতো। আমিই বোকা ছিলাম, কারণ তাকে অনেক বিশ্বাস করেছিলাম। মৌ সেদিন বাবাকে অজ্ঞান হওয়ার ওষুধ খাইয়েছিল, আর যার জন্য বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল। যদি আমি সময় না আসতাম তাহলে মৌ না শুধু আমাকে ধোঁকা দিত, বরং আমার সমস্ত সম্পত্তি সে নিয়ে পালিয়ে যেত। আমি তৎক্ষণাৎ পুলিশকে ফোন করলাম। মৌ আমার পায়ে পড়ে আমার থেকে ক্ষমা চাইল, কিন্তু আমি তাকে ক্ষমা করিনি। সে আমার বিশ্বাস ভেঙেছিল, সে আমাকে বরবাদ করে দিয়েছিল। আমি মৌকে হৃদয় থেকে ভালোবেসেছিলাম, আর সে একটা দুদিনের ছেলের জন্য আমাকে ঠকালো, ওই সামান্য ছেলেটার জন্য, যাকে কিনা একটুখানি ঘুমকি দিতেই সে মৌর সমস্ত রহস্য খুলে দিল। এখন হয়তো মৌ বুঝতে পেরেছে যে সে অন্যায় করেছে, কিন্তু এখন কি লাভ? এখন একদম সময় চলে গেছে। মৌ শুধু টাকার লোভে আমার সাথে প্রতারণা করেছে। সে একবারও ভাবেনি যে আমি তাকে এত ভালোবাসি। আমি তার প্রতিটি ইচ্ছা পূরণ করে কি তবুও সে আমার সাথে এমন করেছে। মৌ জেলে তার কর্মের জন্য শাস্তি ভোগ করছিল। মৌর বিশ্বাসঘাতকতার পর আমি কোনো নারীকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলাম। তখন আমার বোন বুঝিয়ে বলল, এই প্রতারক মেয়ের জন্য তুমি তোমার জীবন নষ্ট করো না ভাইয়া। তুমি এখনো ছোট, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য একজন সঙ্গী খুঁজে বিয়ে করো। মৌ চলে যাওয়ার পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার বোন এবং আমার বাবা আমাকে বুঝিয়ে বলল। এরপর আমিও আর মঞ্জুর চলে যাওয়ায় কোনো টেনশন না নিয়ে খুব ভালো মেয়েকে বিয়ে করেছি। এখন আমাদের একটি ছেলে আছে। আমি আমার জীবনে অনেক সুখী। সব মানুষ এক নয়। জেল থেকে ছাড়া পেয়ে মৌ অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু সে যখন আমার আসল ভালোবাসার মূল্য দেয়নি, আমার কাছেও তার আর মূল্য নেই। আর এখন আমি সেই প্রতারক মহিলার ছায়াও দেখতে চাই না। বন্ধুরা, আপনাদের ওপর ছেড়ে দিলাম, আমি কি ভুল করেছি নাকি ঠিক করেছি। আর আজ যাবার আগে একটি কথা বলবো, কালেমা পরে যে সম্পর্কের সৃষ্টি হয়, প্লিজ সেই জনম জনমের জীবন সঙ্গীকে প্লিজ কখনো ধোঁকা দিবেন না। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। আশা করি আপনারা নিয়মিত আমার গল্পগুলো শুনবেন।
ধন্যবাদ।